আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খানজাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিমা আক্তারি, প্রভাষক ব্যবস্থাপনা। তো ভিউয়ার্স, তোমরা যে যেখানেই আছো নিশ্চয়ই অনেক ভালোই আছো। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো দেখো, গত পর্বে আমি আলোচনা করেছিলাম ব্যবসায়ের উদ্দেশ্যাবলী, আর এই ব্যবসায়ের উদ্দেশ্যাবলী আলোচনার মাধ্যমেই প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। তো দেখো, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম প্রত্যেক অধ্যায়ের আলোচনা শেষে আমি ওই অধ্যায়ের একটা ক্লাস টেস্ট পরীক্ষা নেই। তো প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি, তবে সঙ্গত কারণেই ক্লাস টেস্ট পরীক্ষাটা নিতে পারছি না। তবে তোমরা যদি চাও তাহলে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি ওই বিষয়গুলো তোমরা বাসায় নিজেদের দায়িত্বে পড়া রেডি করে নিজেরা নিজেদের মতো করে পরীক্ষা দিয়ে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো। তো ভিউয়ার্স, আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সংগঠন কি, সংগঠন কাঠামো কি, সংগঠন কত প্রকার ও কী কী, বা সংগঠনের প্রকারভেদ। তো প্রথমেই আমরা জানব সংগঠন কি। সংগঠন অর্থ হচ্ছে কোনো কিছু গঠন করা বা একত্রীকরণ করা। প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কারবারকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সহায়ক উপকরণের সামঞ্জস্যপূর্ণ ও দক্ষতার সাথে একত্রীকরণকে সংগঠন বলে। তো দেখো, গত পর্বেই আমি বলেছিলাম প্রতিনিয়ত আমরা যে সমস্ত কাজ করে থাকি প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এমনকি রাতে যখন ঘুমাতে যাই তখনও কিছু না কিছু চিন্তা করি। এই যে চিন্তা করি এর পিছনে কোনো না কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আর যখন আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা চিন্তা করব, তখন এই প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্যে আমরা করব সেই লক্ষ্য পূর্বেই আমরা নির্ধারণ করব। অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানটা করতে যাচ্ছি ওই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান, সেখানে কি মানের পণ্য উৎপাদন বা বিক্রয় করা হবে সে সম্পর্কে আগাম চিন্তাভাবনা করতে হবে। তো ভিউয়ার্স, তোমাদের বোঝার সুবিধার্থে সংগঠনের এই সংজ্ঞাটাকে আমি ভেঙে ভেঙে আলাদা আলাদা করে বিশ্লেষণ করছি। সংজ্ঞাতে আমি বলেছি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কারবারকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচির একটা নীল নকশা। ভবিষ্যতে কি করা হবে, কখন করা হবে, কিভাবে করা হবে এই সম্পর্কে আগাম চিন্তাভাবনা করাকে পরিকল্পনা বলে। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার। ভবিষ্যতে কি করা হবে সেই সম্পর্কে অগ্রিম চিন্তাভাবনা করাকে পরিকল্পনা বলে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কি করতে হয়? এর বিভিন্ন সহায়ক উপকরণের সামঞ্জস্যপূর্ণ ও দক্ষতার সাথে একত্রীকরণ করতে হয়। অর্থাৎ বিভিন্ন সহায়ক উপকরণ যেমন কাঁচামাল, দালানকোঠা, আসবাবপত্র, মূলধন এবং জনশক্তি সংগ্রহ করে তাদের সমন্বয় ও সংযোগ সাধন করে বা একত্রীকরণ করতে হয়, আর এটাকেই বলা হয় সংগঠন। তো সংগঠনের এই বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য হাসিল করে বা সাধন করে তাকে সংগঠন বলে। আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি, অর্গানাইজিং ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং ওয়ার্ক অথরিটি অ্যান্ড রিসোর্সেস
among an organization member so that they can achieve organizational goal more effectively and efficiently. তো সংগঠন কি বা কাকে বলে এই বিষয়টা সম্পর্কে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তো এবার আমরা জানব সংগঠন কাঠামো কি বা সংগঠন কাঠামো কাকে বলে। কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের সম্পর্ক, দায়িত্ব, কর্তব্য ও পদ প্রভৃতির অবস্থান নির্দেশক চিত্রকে সংগঠন কাঠামো বলে। সাংগঠনিক সদস্যরা কে কার উপর কর্তৃত্ব করবে, কে কার কাছে জবাবদিহি করবে সেই সম্পর্কে সংগঠন কাঠামোতে স্পষ্টভাবে উল্লেখ থাকে। তো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে সংগঠন কাঠামোকে আমি একটা চিত্রের মাধ্যমে বা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো সংজ্ঞাতে আমি বলেছিলাম কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে মহাব্যবস্থাপক, অধস্তন কর্মচারী শ্রমিকবৃন্দ। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের সম্পর্ক, দায়িত্ব, কর্তব্য ও পদ, এদের প্রত্যেকের মধ্যে কী সম্পর্ক আছে এবং কার কী দায়িত্ব, কার উপরে কী দায়িত্ব অর্পণ করা হয়েছে, কে কী দায়িত্ব পালন করবে, কে কী কর্তব্য পালন করবে এবং কার পদ কী, কে কোন পদে আছে, এটার অবস্থান নির্দেশক চিত্রকে সংগঠন কাঠামো বলে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত ঊর্ধ্বতন অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের সম্পর্ক, দায়িত্ব, কর্তব্য, পদ প্রভৃতির অবস্থান নির্দেশক চিত্রকে সংগঠন কাঠামো বলে। সংগঠনের কর্মীরা সুশৃঙ্খলভাবে একসাথে কাজ করতে পারে না, এতে করে সাংগঠনিক সম্পর্ক বিনষ্ট হয়। আর সেজন্যই তাদের সমন্বয় বা পরিচালনা করার জন্য কোনো একটা ব্যবস্থা বা হাতিয়ার প্রয়োজন হয়। সংগঠন কাঠামো এই প্রকার একটা ব্যবস্থা বা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। তো সংগঠন কাঠামো কি বা কাকে বলে এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপরে আসি সংগঠন কত প্রকার ও কি কি। এখন আমরা জানব সংগঠন কত প্রকার ও কি কি। সংগঠনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আনুষ্ঠানিক সংগঠন ও অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনকে আবার চার ভাগে ভাগ করতে পারি, সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন। তো এখন আমি আনুষ্ঠানিক সংগঠন নিয়ে কথা বলবো। আনুষ্ঠানিক সংগঠন কি? আনুষ্ঠানিকভাবে বা নিয়মতান্ত্রিক উপায়ে যে সংগঠন গঠন করা হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও জবাবদিহি করার ব্যবস্থার মাধ্যমে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। এরপরে আসি অনানুষ্ঠানিক সংগঠন। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বা কোনো নিয়মকানুন ছাড়াই যে সংগঠন গঠন করা হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। অর্থাৎ ব্যক্তিগত আলাপ আলোচনা, আত্মীয়তা, বন্ধুত্বপূর্ণ ইত্যাদি সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, কোনো এক খেলার মাঠে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মী একসাথে খেলা দেখতে দেখতে হঠাৎ করে
প্রতিষ্ঠানের কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করে কোনো একটা সমস্যার সমাধান খুঁজে পেল। এটাই হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। এখানে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো নিয়মকানুন ছাড়াই এই সমস্যার সমাধানটা নেওয়া সম্ভব হয়েছে। এটাই হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। তো আনুষ্ঠানিক সংগঠন ও অনানুষ্ঠানিক সংগঠন সম্পর্কে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আসি আনুষ্ঠানিক সংগঠনে। আমি পূর্বেই বলেছি আনুষ্ঠানিক সংগঠনকে 4 ভাগে ভাগ করা যায়। তো প্রথমেই আছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কি? যে সংগঠনের কর্তৃত্ব দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা হতে অধস্তন কর্মী পর্যন্ত সরলরেখার ন্যায় পর্যায়ক্রমে নিচের দিকে ধাবিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে। তো ছকের মাধ্যমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। যে সংগঠনের সংজ্ঞাতে বলেছি যে সংগঠনের কর্তৃত্ব দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা হতে, ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে মহাব্যবস্থাপক, অধস্তন কর্মী শ্রমিকবৃন্দ, এই ঊর্ধ্বতন কর্মকর্তা হতে অধস্তন কর্মীবৃন্দ পর্যন্ত দায়িত্ব কর্তব্য বা কর্তৃত্ব দায়িত্ব সরলরেখার ন্যায় বা সোজাভাবে পর্যায়ক্রমে নিচের দিকে প্রবাহিত হয় তাকেই সরলরৈখিক সংগঠন বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, যে সংগঠনের কর্তৃত্ব দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা হতে অধস্তন কর্মী পর্যন্ত সরলরেখার ন্যায় বা সোজাভাবে পর্যায়ক্রমে নিচের দিকে প্রবাহিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে। অর্থাৎ কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে ধাবিত হবে বা নিচের দিকে প্রবাহিত হবে। এরপরে আছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। সরলরৈখিক উপদেষ্টা সংগঠন কি? সরলরৈখিক কর্মকর্তার সাথে সাংগঠনিক কাঠামোর অভ্যন্তরে নিয়োজিত সকল কর্মচারীদেরকে নির্দেশনা ও পরিচালনার জন্য বিশেষজ্ঞ কর্মী ও উপদেষ্টাদের সমন্বয়ে যে সরলরৈখিক সংগঠন গঠন করা হয় তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। তো তোমরা ছকের দিকে একটু লক্ষ্য করো। সরলরৈখিক কর্মকর্তার সাথে, অর্থাৎ সরলরৈখিক কর্মকর্তা এখানে আছে মহাব্যবস্থাপক। মহাব্যবস্থাপক বা সরলরৈখিক কর্মকর্তার সাথে সাংগঠনিক কাঠামোর অভ্যন্তরে নিয়োজিত সকল কর্মচারীদেরকে, অর্থাৎ ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ফোরম্যান, শ্রমিকবৃন্দ, এনাদের নির্দেশনা ও পরিচালনার জন্য বিশেষজ্ঞ কর্মী ও উপদেষ্টাদের নিয়োগ করা হলে তাকে সরলরৈখিক উপদেষ্টা সংগঠন বলে। উপদেষ্টা কি? যিনি উপদেশ দেন তাকে বলা হয় উপদেষ্টা। তো এই সরলরৈখিক কর্মকর্তাকে এই বিশেষজ্ঞ কর্মী বা উপদেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন। তবে বিশেষজ্ঞ কর্মীরা সরলরৈখিক বিভাগের উপর বা সরলরৈখিক কর্মকর্তার উপর সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো কর্তৃত্ব করেন না। শুধু কি করা উচিত নির্বাহীকে তাই উপদেশ দেন। এটাই হচ্ছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। তো সরলরৈখিক উপদেষ্টা সংগঠন সম্পর্কে আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছ। এরপরে আছে কার্যভিত্তিক সংগঠন। সরলরৈখিক সংগঠনের ত্রুটি দূর করার জন্য FW সরলরৈখিক কর্মকর্তার
ত্রুটি দূর করার জন্য এফ.ডব্লিউ. টেইলর কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। কারবার প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ভাগকৃত কাজকে একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হলে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। কার্যভিত্তিক সংগঠন হচ্ছে কাজের ভিত্তিতে সংগঠন। কারবার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের কাজগুলোর মধ্যে একই জাতীয় কাজগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা বিভাগ গঠন করা হয়। এখানে আছে ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক। তো এখানে বলা হয়েছে ক্রয় সংক্রান্ত যে সমস্ত কার্যাবলী, সেই কার্যাবলীগুলোকে আলাদা করে আলাদা একটা বিভাগ গঠন করা হয় এবং এই বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, অর্থাৎ ক্রয় ব্যবস্থাপকের উপর অর্পণ করা হয়েছে। ঠিক তেমনিভাবে উৎপাদন সংক্রান্ত যে কার্যাবলীগুলো আছে, এই কার্যাবলীগুলোকে আলাদা করে উৎপাদন বিভাগ গঠন করা হয়েছে এবং এই উৎপাদন বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপকের উপর অর্পণ করা হয়েছে। আবার বিক্রয় সংক্রান্ত যে কার্যাবলীগুলো আছে, সেই কার্যাবলীগুলোকে আলাদা করে বিক্রয় বিভাগ গঠন করা হয়েছে এবং এই বিক্রয় বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়েছে, অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপকের উপর অর্পণ করা হয়েছে। এটাই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তো কার্যভিত্তিক সংগঠন কি, এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপরে আছে কমিটি সংগঠন। প্রতিষ্ঠানের সাধারণত কারবার প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কতিপয় লোকের সমষ্টিকে কমিটি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বা কোনো বিশেষ প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য কতিপয় পদস্থ কর্মচারী নিয়ে যে সংগঠন গঠন করা হয় তাকে কমিটি সংগঠন বলে। অর্থাৎ এখানে সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কাজ করেন, কিন্তু সকলকে নিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই কতিপয় পদস্থ কর্মচারী নিয়ে যে সংগঠন গঠন করা হয় তাকেই কমিটি সংগঠন বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বা কোনো বিশেষ প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য কতিপয় পদস্থ কর্মচারী নিয়ে যে সংগঠন গঠন করা হয় তাকে কমিটি সংগঠন বলে। তো সরলেখিক সংগঠন, সরলেখিক উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন ও কমিটি সংগঠন, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কারো মধ্যে আর কোনো কনফিউশন নাই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থাকবে, বাইরে বের হওয়ার সময় কোভিড প্রুফ ব্যবহার করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।